ও তুই জড়ায় ধরছিলি খালি তুই তোর এর জন্য মানুষ মারতেছে দুজন কিস করতেছিল তুই জড়ায় ধরছিলি খালি তোর এর জন্য মানুষ মারতেছে। আমার 6 তারিখে ক্লাস ছিল কারওয়ান বাজারে। তো আমি পাঠাও থেকে রাইড বুক করেছিলাম। এই যে রাইডার, তার সাথে আমার পরিচয় ছিল বিগত 1 মাস আগে একটা রাইড শেয়ারিংয়ের মাধ্যমে। তো যেহেতু তার বিহেভিয়ার আমি ভালো পেয়েছিলাম, তার সার্ভিস, তার রাইডিংটা আমি সেফ পেয়েছিলাম, সেহেতু আমি তার নাম্বারটা সেভ করে রাখি যে পরবর্তীতে যদি কখনো আমার রাইড লাগে আমি তার সাথে যোগাযোগ করব, যেহেতু সে আমার আশেপাশের লোকেশনেই ছিলেন। তো যথাক্রম 6 তারিখে আমার যেহেতু ক্লাস ছিল, তার আগের দিন তার সাথে আমার পিক অ্যান্ড ড্রপ মানে রাইড ফুল বুক ছিল। মানে সে আমাকে আমার ক্লাসে নামাই দিবে আর সে ক্লাস শেষ হলে সে আমাকে বাসায় পৌঁছে দিবে। তিনি আমাকে বলেছিলেন যে তিনি উত্তরা থেকে কারওয়ান বাজার যাবেন, ওইখান থেকে টিপ পাওয়া যায় না। হ্যাঁ, এর জন্য আমি তাকে বলেছিলাম ঠিক আছে, তাহলে যদি আপনি অপেক্ষা করতে পারেন তাহলে আপনি আমাকে কারওয়ান বাজার থেকে আমার বাসা পর্যন্ত নামাই দিবেন। তো ফুল বুক ছিল। তো তিনি 6 তারিখে আমাকে সকাল 10:30 থেকে 11টা আনুমানিক উনি আমাকে আমার ক্লাসে নামিয়ে দেন। নামিয়ে দেওয়ার পরে আমার ক্লাস শেষ হয়ে যায় 3:30টায়। তো আমি তখন তাকে বলি যে আপনি কি আছেন, আপনি কি আমাকে ড্রপ করতে পারবেন নাকি আমি একা চলে যাব। তো তিনি আমাকে বললেন যে না না, তিনি আমাকে ড্রপ করবেন কিন্তু সময় লাগবে। কেন সময় লাগবে? তার বাইক, তার বন্ধু তিনি নাকি নিয়ে হাতিঝিলে গেছেন, তিনি 20 মিনিট সময় লাগবে তার বাইকটা নিয়ে আসতে। তিনি আমাকে বলেছিলেন যে সেই 20 মিনিট যেন আমি তার বন্ধুর অফিসে গিয়ে বসি, কিন্তু আমি বসিনি, কারণ বাহিরে অনেক রোদ্দুর ছিল। এই গরমের ভিতরে আমি ওই দূর হেঁটে যাব, আমি এর জন্য যাইনি। আমি আমার ক্লাসের পাশে যে ভবন ছিল মিঠায়, আমি ওইখানে বসেছিলাম। আমি তাকে বললাম যে আমি এই রোদের ভিতরে যাব না ভাইয়া, আপনি বাইকটা নিয়ে ভবনের সামনে আসেন। তো উনি আমাকে বললেন যে তিনি যাবেন সামনে থেকে, এইদিকে উল্টো হয়ে যাবে পথ, আমি যেন সামনের দিকে আগাই। তো আমি যেহেতু গরম পড়ছে অনেক, আমি সামনের দিকে আর আগাইনি। তাকে বললাম যে ভাই আমি জায়গাটা চিনি না। জায়গাটা ছিল সোনারগাঁও হোটেলে অবস্থিত একটা ট্রাভেল এজেন্সি কোম্পানির অফিস। তো উনি আমাকে ওইখানেই যেতে বলেন, বারংবার বলেন। তিনি আমাকে লোকেশনও দিয়ে দেন, কিন্তু আমি যাইনি। তো তারপরে আমি তাকে বললাম যে ভাই আমি চিনি না, আপনি একটু হেঁটে আসেন কষ্ট করে। তিনি হেঁটে আসলেন। তিনি আমি যে মিঠাইতে বসেছিলাম তিনি ওই মিঠাইতেও বসলেন। আমি যে একটা স্ন্যাক্স অর্ডার করেছিলাম তাকে আমি মানবিক জায়গা থেকে আমি তাকে অফারও করি যে ভাইয়া প্লিজ আপনি বাড়ি থেকে আসছেন, এটা শেয়ার করতে পারি আমরা। তো তিনি বললেন যে আপু বাইক তার 10 মিনিট পরে তিনি আমাকে ফোন দিয়েছিলেন সম্ভবত। তো 10 মিনিট পরে তিনি আমাকে বললেন যে আপু তার ফ্রেন্ড চলে এসেছে, আমার ফ্রেন্ড চলে এসেছে, এখন যেতে হবে বাইকের চাবি আনতে। তো আমি বললাম ঠিক আছে, আপনি তাহলে বাইকের চাবি নিয়ে বাইকটা এখানে নিয়ে আসেন, আমি এখানে বসা আছি, আমি এখান থেকে যাব না, যেহেতু বাইরে অনেক গরম পড়ছে। তো উনি বললেন যে আপু আবার এখানে আসবো যাবো, এটা তো উল্টা হয়ে যাচ্ছে, সামনে যেতে হবে, সামনে গেলে পথটা সোজা, চাবিটা নিয়ে উনি চলে যাবে, আমাকে এই কথা বলেন। তো আমি এত কিছু আসলে মাথায় ছিল না। আমি তার সাথে আমি সেখানে গেছি। তিনি বললেন যে আমাকে একটু দাঁড়াইতে, উনি চাবিটা নিয়ে তারপরে আসবেন। তো আমি যথাক্রম ওই যে সোনারগাঁও যে হোটেলে যে ভবনটা ছিল ওই গাছের তলায় আমি দাঁড়াই। তো উনি 1 মিনিট ভিতরে যাওয়ার পরে উনি আবার ফেরত আসছেন। ফেরত এসে উনি আমাকে বললেন যে তিনি আমার জন্য চায়ের ব্যবস্থা করেছেন, ভিতরে যেতে বললেন আমাকে। তো আমি যেহেতু তার ব্যবহার কখনো আমি খারাপ পাইনি, 2-3বার রাইড নেওয়া হয়েছে তার থেকে, তো আমি তাকে বিশ্বাস করে আমি ভিতরে যাই। আমার আসলে এত কিছু মনে ছিল না, বা এমন কিছু হতে পারে এমন একটা সিকিউরড জায়গায় আমার আসলে কোনো ধারণাই ছিল না। তো আমি তার সাথে যাই। ওইটা সম্ভবত BBC বাংলাদেশ বিজনেস কাউন্সিলিংয়ের একটা অফিস ছিল নিচতলায়, সোনারগাঁও হোটেলের ভবনে অবস্থিত। তো তার বন্ধুর নাম হচ্ছে সোহেল। তো ওই সোহেল আমাকে ওয়েলকাম করে, তিনি আমার সাথে ভালো ব্যবহারই করে। আমি তাদের অফিসে যাই। ভিতর থেকে আসলে বাহির থেকে দেখে বোঝার অবস্থা নাই যে ভেতরে পুরো অফিসটাই পরিত্যক্ত ছিল। তো আমি যখন দেখলাম যে অফিসের চেয়ার টেয়ার সব এলোমেলো, ভাঙা চূড়া, পেরেক পড়ে আছে, তখন আমি তাকে বললাম যে অফিসের এই অবস্থা কেন। তো উনি বলল যে ওনার উপরে একটা অফিস হচ্ছে, তো উনি সব কিছু ওইখানে হচ্ছে ট্রান্সফার করতেছে বা ওইখানে সাজাচ্ছে নতুন করে। তো আমি তাদেরকে বললাম যে অফিসটা কিসের। মোটামুটি 5 মিনিট আমাদের কুশল বিনিময় চলে। কুশল বিনিময় হওয়ার পরে ওই যে সোহেল ছিল, পাঠাও রাইডার নিপু, তার নাম হচ্ছে নিপু, যে বন্ধু ছিল সোহেল, তো উনি আমাকে বললেন যে আমি যেন 1 মিনিট বসি, উপরে কি ঝামেলা হয়েছে তিনি ওইটা ফিক্স করে 1 মিনিটের ভিতরে চলে আসবে। এটা বলে সে বের হয়ে এসে দরজাটা একদম বাহির থেকে লক করে দিছে, আমি এটা শব্দ পেয়েছি।
তো যখন সে লক করে দিয়েছে তখন আমি নিপুকে বলেছিলাম যে নিপু, উনি যে লক করে দিলেন, মানুষ কি ভাববে, আপনি দরজাটা খুলেন। তো আমি যখন তাকে বলছি দরজাটা খুলেন, তখন তিনি আমাকে ওই দরজার মানে ধার অবধি পৌঁছাতে দিচ্ছে না। আমি যতবার যাচ্ছি ততবার সে আমাকে আটকানোর চেষ্টা করতেছে, ততবার সে আমার হাত ধরার চেষ্টা করতেছে। আমি তখন তাকে, আমি তার ইন্টেনশন বুঝতে পেরে আমি তখন তাকে খুব ভালো করে বোঝাচ্ছি যে নিপু একটু ঠান্ডা হন, আমরা একটু বসে কথা বলি। তো তিনি ওই অবস্থায় ছিলেন না, তিনি আমার সাথে জোর জবরদস্তি, লাস্ট এক পর্যায়ে তিনি আমার চুল ধরে টানতে টানতে একটা ঘরে নিয়ে যায়। অফিসের ভিতরে অনেকগুলো কেবিন ছিল, একদম কাচের ছিল, সাউন্ড প্রুফ ছিল। যত না বাহির থেকে মানে আমার শব্দ শোনা যায়, তো ওই রুমে যাওয়ার পরে মনে হয় না আর একটা শব্দ অফিস ফ্লোর পর্যন্ত শোনা গেছে। তো আমি তারপরেও তাকে খুব ঠান্ডা মাথায়, জীবনের ভয়ে, আমার তৎক্ষণাৎ মনে হয়েছিল যে হয়তো বা আমি বেশি চিল্লাচিল্লি করলে হয়তো বা আমাকে মেরে ফেলতে পারে, যেহেতু অফিসটা পরিত্যক্ত ছিল, অনেক কিছুই ছিল আঘাত করার মতো। আমি তখন তারপরও তাকে অনেক বোঝানোর চেষ্টা করি, বাট যখন সে আমার মুখ চেপে ধরে তখন আমি আসলে আর চিল্লাচিল্লি করিনি, আমি একদম চুপ হয়ে যাই। আমার ওই মুহূর্তে এমন মনে হয়েছিল যে আমি যদি বেশি চিল্লাচিল্লি করি বা আমি যদি তাকে বুঝতে দিই আমি বিষয়টা নিয়ে হার্ট হয়েছি বা আমি স্টেপ নিতে পারি, যদি আমাকে এখান থেকে বের হইতে না দেয়, এই ভয়ে আমি তখন তাকে কিচ্ছু বলিনি। 20 মিনিট ধরে আমার সাথে এই অকারেন্সটা ঘটে। 20 মিনিট ধরে সে আমার সাথে জোরজবরদস্তি করে, সে আমাকে করে। তার বন্ধু 20 মিনিট পরে নিজেই দরজা খুলে ভেতরে আসে। তখন আমি আর যে পাঠার রাইডার ছিল নিপু, আমরা দুজনই আনড্রেস অবস্থায় ছিলাম। ওনার ফ্রেন্ড আসাতে নিপু আমাকে ছেড়ে দেয়। তারপর আমার জামা কাপড় আমাকে দিয়ে বলে আমি যেন জামা কাপড়টা পরে নেই। আমি জামা কাপড় পরে আমি খুব আপ্রাণ চেষ্টা করেছি যাতে আমার চোখের পানি আমার চোখ থেকে না গড়ায়। আমার মনে হয়েছিল তখন এই মুহূর্তে যে আমি যদি একবার চোখের পানি ফেলি বা আমি যদি তাকে বুঝতে দিই যে আমি হার্ট হয়েছি, হয়তো বা এখানে আমাকে মেরে ফেলবে, আমি এখান থেকে বেরোতে পারবো না। কারণ এমন একটা জায়গা, তখন শনিবার ছিল, সব অফিসগুলো বন্ধ ছিল, সিকিউরিটি ছিল, কিন্তু এ পর্যন্ত আমার শব্দ শুনে কে আসতো জানি না। মানুষ হয়তো বা আসতো, কিন্তু আমার জীবন চলে গেলে আমি কি জীবন ফেরত পেতাম? আমি এই ভয়ে আমি আসলে তাদেরকে আর কিছু বলিনি, ইভেন তাদেরকে আমি বুঝতেও দিইনি যে আমি বিষয়টা নিয়ে খুবই মর্মাহত বা বিষয়টা আমার কাছে মানে একদম আমি এটা নিয়ে স্টেপ নিব এমন কোনো কিছু আমি তাদেরকে বুঝতে আপ্রাণ চেষ্টা করেছি, আমি দিইনি। তারপর আমি পারিনি, আমার চোখের পানি আমার কথা শুনছিল না, আমি কান্না করে দিছি। দুজন আসামি গ্রেফতার আছে, গ্রেফতার করে আদালতে পাঠাই দিচ্ছি। দুজন আসামি এজার নামে আসামি দুজনকেই আটক করা হয়েছে, দুজনে এখন জেলে আছে, তদন্ত চলতেছে ভাই। হ্যাঁ অবশ্যই, সে আসামি যিনি ভিকটিম ছিল, ভিকটিমের মেডিকেল টেস্ট